হাই স্টুডেন্টস, আজকে আমরা জানবো থ্যালাসেমিয়া কী, থ্যালাসেমিয়া কেন হয়, আর এটাও জানবো কিভাবে আমরা সমাজ থেকে এই রোগটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি। তো ভিডিওটা ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোম বাহিত রোগ। অটোজোমে উপস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের প্রভাবে এই রোগ দেখা যায়। মিউট্যান্ট বলতে যেই জিনের মিউটেশন ঘটেছে। তো পিতামাতার থেকে তাদের সন্তান সন্ততিতে বংশ পরম্পরায় এই থ্যালাসেমিয়া রোগটা সঞ্চারিত হয়। কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে কারো থ্যালাসেমিয়া হয় না। অর্থাৎ থ্যালাসেমিয়া হলো একটা বংশগত রোগ। আমাদের শরীরে লোহিত রক্তকণিকা বা আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ উৎপাদনের ফলে এই রোগ দেখা যায়। এই রোগে তীব্র রক্তাল্পতা বা হিমোলাইটিক অ্যানিমিয়া পরিলক্ষিত হয়। অর্থাৎ রোগীর দেহে রক্তের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক গুণে কমে যায়। তাই রোগীকে বাঁচিয়ে রাখার জন্য বারবার বাইরে থেকে রক্ত দিতে হয়। আর বারবার বাইরে থেকে রক্ত দেওয়ার ফলে হৃৎপিণ্ড, লিভার ও অন্তঃক্ষরা গ্রন্থিগুলিতে লোহা বা আয়রনের সঞ্চয় ঘটে, যার ফলে ওই সমস্ত অঙ্গ ও গ্রন্থিগুলোর একটা ক্ষতি হয় আর সৃষ্টি হয় নতুন একটা সমস্যার। আচ্ছা, তো আমরা থ্যালাসেমিয়া রোগের সমস্যাগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো থ্যালাসেমিয়া রোগের লক্ষণ বা সিমটমসগুলো সম্পর্কে। অর্থাৎ কি দেখে আমরা বুঝতে পারবো কোনো ব্যক্তির মধ্যে থ্যালাসেমিয়া রোগটা আছে কি নেই। তো প্রথম পয়েন্টটা দেখো, হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি বা ঘাটতি এবং তীব্র রক্তাল্পতা। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো ব্যক্তির মধ্যে যদি সত্যি থ্যালাসেমিয়া থেকে থাকে, তাহলে তার হিমোগ্লোবিন উৎপাদন ঠিক মতো হবে না। আর একটা নর্মাল হিউম্যান বডিতে যে পরিমাণে হিমোগ্লোবিন প্রডিউস হয়, তার থেকে অনেক কম পরিমাণে হিমোগ্লোবিন উৎপাদন হবে এবং ওই ব্যক্তির তীব্র রক্তাল্পতা দেখা যাবে। অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তির দেহে যে পরিমাণ রক্ত থাকে প্রায় 5 লিটারের মতো, তার থেকে অনেক কম পরিমাণে থাকবে। এক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়াটা দেখা যাবে। তাছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির বৃদ্ধির হার কম হয়। অর্থাৎ বিকাশের যে স্টেজগুলো, যে ধাপগুলো, সেগুলো পের হতে অনেকটা সময় লাগবে। অর্থাৎ শৈশব থেকে বয়ঃসন্ধিতে প্রবেশ করতে একটু বেশি সময় লাগবে অন্যদের থেকে, আবার বয়ঃসন্ধি থেকে যৌবনকালে যেতে অন্যদের থেকে একটু বেশি সময় লাগবে। অর্থাৎ বৃদ্ধির হারটা কম হবে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। তাছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের যে অস্থি, সেটা দুর্বল হয় আর বিকৃত হয়, হাড়গুলো ঠিকঠাক গঠন হয় না। তাছাড়া জন্ডিস দেখা যেতে পারে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। আর প্লিহার যে নর্মাল সাইজ, তার থেকে অনেকটা বেড়ে যায় আর কালচে বর্ণযুক্ত মূত্র উৎপাদন হয়। তো থ্যালাসেমিয়ার অনেকগুলো সিমটমস আছে, এগুলো মেন সিমটমস। এগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনো ব্যক্তির থ্যালাসেমিয়া হয়েছে কি না। আচ্ছা, তো আমরা থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো বা সিমটমসগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো থ্যালাসেমিয়া রোগের কারণ সম্পর্কে। অর্থাৎ ঠিক কী কারণে থ্যালাসেমিয়া রোগটা হয়, এটা আজকে আমরা জানবো। তো একটু আগেই আমরা জেনেছি ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপাদনের ফলে থ্যালাসেমিয়া রোগটা হয়। কিন্তু এবার আমরা জানবো হিমোগ্লোবিন উৎপাদনের সময় কিছু কিছু ক্ষেত্রে এই ত্রুটিটা কেন দেখা যায়। এর জন্য আমাদের দেখতে হবে হিমোগ্লোবিনের গঠনটা। তো হিমোগ্লোবিন শব্দটা তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে দুটো শব্দ আছে, হিম আর গ্লোবিন। হিম হচ্ছে লোহা বা আয়রন সমৃদ্ধ একটা রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন। তো হিম আর গ্লোবিন এই দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে হিমোগ্লোবিন। এখানে দেখো হিমোগ্লোবিন অণুর একটা ছবি দেওয়া আছে। এখানে 4টে নীল ডট দিয়ে দেখানো হয়েছে 4টে লোহার পরমাণুকে। একটা হিমোগ্লোবিন অণুতে 4টে লোহার পরমাণু থাকে, আর এই 4টে লোহার পরমাণুকে ঘিরে গড়ে উঠেছে 4টে পলিপেপটাইড শৃঙ্খল। 1, 2, 3, 4টে দেখো পলিপেপটাইড শৃঙ্খল গড়ে উঠেছে 4টে লোহার পরমাণুকে ঘিরে। আর এই 4টে পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে দুটো হচ্ছে আলফা পলিপেপটাইড চেন বা আলফা শৃঙ্খল, আর বাকি দুটো হচ্ছে বিটা পলিপেপটাইড চেন বা বিটা শৃঙ্খল। তো প্রত্যেকটা আলফা চেনে 141টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এই আলফা পলিপেপটাইড চেনটা তৈরির কাজ করে
16 নম্বর হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত 4টে আলফা গ্লোবিন জিন। তো এই 4টে আলফা গ্লোবিন জিনই যদি ফাংশনাল হয় অর্থাৎ সঠিকভাবে কাজ করে, তাহলে সঠিকভাবে আলফা চেনটা গঠিত হয় এবং হিমোগ্লোবিনটাও ত্রুটিমুক্ত হয়। কিন্তু কোনোভাবে যদি জিনের ডিলেশন হয়ে যায় বা জিনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আলফা গ্লোবিন জিনটা যদি নষ্ট হয়ে যায়, আলফা চেনটাও সঠিকভাবে গড়ে ওঠে না, ফলে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন হয়। এবার আলফা থ্যালাসেমিয়ারও দুটো ভাগ আছে, একটা হচ্ছে মাইনর আর একটা হচ্ছে মেজর। তো আলফা থ্যালাসেমিয়া মাইনর কি? এই দুটো ক্রোমোজোমের মধ্যে যদি যে কোনো একটা ক্রোমোজোমের একটা বা দুটো জিন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কম পরিমাণে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু যেহেতু আরেকটা ক্রোমোজোমের জিনগুলো ভালোভাবে কাজ করছে, তাই স্বল্প রক্তাল্পতা দেখা যায়। একে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর। মাইনর মানে ছোট, কম পরিমাণে রক্তাল্পতা দেখা যায়, তাই বলা হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর। কিন্তু যদি দুটো ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমোজোমেরই জিনগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ দুটোর বেশি, একটা দুটো তিনটে বা একটা দুটো তিনটে চারটে জিনই যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আলফা পলিপেপটাইড চেনটা সঠিকভাবে গঠিত হয় না, ফলে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন হয় এবং খুব কম পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন হয়। একে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মেজর, আর এর অপর নাম হচ্ছে হাইড্রপস ফিটালিস। তো এক্ষেত্রে ভ্রূণ অবস্থাতেই সন্তানের মৃত্যু ঘটে। আর বিটা থ্যালাসেমিয়াটা দেখো, লোহার পরমাণুকে ঘিরে দুটো বিটা পলিপেপটাইড চেন থাকে। প্রত্যেকটা বিটা পলিপেপটাইড চেনে 146টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এই বিটা পলিপেপটাইড চেনগুলো গঠন করে 11 নম্বর হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত দুটো বিটা গ্লোবিন জিন। দুটো বিটা গ্লোবিন জিন। তো এই দুটো বিটা গ্লোবিন জিন যদি ফাংশনাল হয় অর্থাৎ সঠিকভাবে কাজ করে, তাহলে সঠিকভাবে বিটা চেনগুলো গঠিত হয়, নর্মাল থাকে, নর্মাল হিমোগ্লোবিন উৎপন্ন হয়। কিন্তু কোনোভাবে যদি জিনের ডিলেশন হয়ে যায় অর্থাৎ জিনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় বিটা থ্যালাসেমিয়া। এবার বিটা থ্যালাসেমিয়ারও দুটো ভাগ, মেজর থ্যালাসেমিয়াও আছে আর মাইনর থ্যালাসেমিয়াও আছে। প্রথমে মাইনরটা নিয়ে আলোচনা করি। দুটো ক্রোমোজোমের মধ্যে যদি যে কোনো একটা ক্রোমোজোমের একটা বিটা গ্লোবিন জিন নষ্ট হয়ে যায় এবং অপরটা কাজ করে, সেক্ষেত্রে যেই থ্যালাসেমিয়াটা দেখা যায় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি দুটো ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমোজোমেরই দুটো বিটা গ্লোবিন জিন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 146টা অ্যামাইনো অ্যাসিড না উৎপন্ন হয়ে অনেক কম পরিমাণে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় এবং হিমোগ্লোবিন উৎপন্ন হয় না বললেই চলে। একেবারে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন কিছু কিছু উৎপন্ন হয়, পুরোটা ত্রুটিপূর্ণ। সেক্ষেত্রে দেখা যায় কুলিজ অ্যানিমিয়া বা কুলির অ্যানিমিয়া। এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজরেরই অপর একটা নাম। তাহলে আমরা আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়ার কারণ সম্পর্কে জানলাম। এরপর আমরা থ্যালাসেমিয়া রোগের উত্তরাধিকার প্রাপ্তি সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা দেখাবো চেকার বোর্ডের মাধ্যমে। তো আগে থেকে বলে দিই, চেকার বোর্ডে স্বাভাবিক জিনকে আমরা ক্যাপিটাল টি এবং থ্যালাসেমিক জিনকে স্মল টি দ্বারা প্রকাশ করব, এবং সম্পূর্ণ স্বাভাবিক ব্যক্তিকে ক্যাপিটাল টি জিনোটাইপ দ্বারা, বাহক ব্যক্তিকে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ দ্বারা, এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিকে স্মল টি জিনোটাইপ দ্বারা চিহ্নিত করব। এরপর আমরা দেখব একজন বাহক পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতটা। তো বাহক পুরুষের জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি, আর স্বাভাবিক মহিলার জিনোটাইপ ক্যাপিটাল টি। তো এদের মধ্যে ক্রস ঘটাবো। তার আগে একটা চেকার বোর্ড এঁকে নিই, 9টা খোপ বিশিষ্ট একটা চেকার বোর্ড এঁকে নেওয়ার পর প্রথমের খোপটাকে দুটো ভাগে ভাগ করো। ডান দিকে একটা মেল সাইন দাও, বাম দিকে ফিমেল সাইন দাও। তো দেখো বাহক পুরুষটার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তো এই ক্যাপিটাল টি স্মল টি থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন দুটো গ্যামেট উৎপন্ন হবে, তখন দু প্রকারের গ্যামেট উৎপন্ন হবে।
একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। আর এই স্বাভাবিক মহিলার এই ক্যাপিটাল টি থেকে একই ধরনের গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল টি। এরপর আমরা ক্রস ঘটাবো, ক্যাপিটাল টি মিলিত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি মিলিত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি, স্মল টি আর ক্যাপিটাল টি যুক্ত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টিটা আগে দেওয়ার চেষ্টা করবে, আর স্মল টি আর ক্যাপিটাল টি যুক্ত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি। তো এখানে দেখো দুটো অপত্য তৈরি হয়েছে ক্যাপিটাল টি জিনোটাইপ বিশিষ্ট। আমরা জানি ক্যাপিটাল টি হচ্ছে নর্মাল জিন, তাই যেহেতু এই দুটো অপত্যের ক্ষেত্রে দুটো জিনই নর্মাল, তাই এরা স্বাভাবিক, অর্থাৎ চারটের মধ্যে দুটো হচ্ছে স্বাভাবিক। আর এই দুটো দেখো ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ বিশিষ্ট অপত্য। তো এখানে স্মল টি হচ্ছে থ্যালাসেমিক জিন আর ক্যাপিটাল টি হচ্ছে নর্মাল জিন। আমরা জানি থ্যালাসেমিয়া এক প্রকার প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের প্রভাবে হয়, আর যেহেতু এটা হেটারোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ দু ধরনের বিপরীতধর্মী অ্যালিল আছে ক্যাপিটাল টি স্মল টি, আর ক্যাপিটাল টিটা প্রকট আর স্মল টিটা এই থ্যালাসেমিক জিনটা যেহেতু প্রচ্ছন্ন, তাই থ্যালাসেমিক জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, অর্থাৎ সন্তানটা স্বাভাবিক হবে, কিন্তু এই থ্যালাসেমিক জিনটাকে ক্যারি করবে, যেটা পরবর্তী জনুতে সঞ্চারিত হতে পারে। এদেরকে বলা হয় সাইলেন্ট ক্যারিয়ার বা বাহক। তো এই চারটের মধ্যে আমরা দেখছি দুটো হচ্ছে স্বাভাবিক, দুটো হচ্ছে বাহক। আক্রান্ত কখন হতো? যদি দুটো স্মল টি, অর্থাৎ দুটোই যদি হোমোজাইগাস প্রকৃতির হতো এবং দুটো স্মল টি অ্যালিল থাকতো, কিন্তু এখানে দুটো স্মল টি বিশিষ্ট কোনো নেই, তাই এটা হচ্ছে স্বাভাবিক আর বাহক, আক্রান্ত নেই। এরপর আমরা দেখব একজন বাহক পুরুষের সাথে একজন বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগটা হওয়ার সম্ভাবনা ঠিক কতটা। তো বাহক পুরুষ হোক বা মহিলা, তারা দুজনেই যেহেতু বাহক, তাই তারা দুজনেই হচ্ছে হেটারোজাইগাস প্রকৃতির, অর্থাৎ তাদের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে স্বাভাবিক জিন আর স্মল টি হচ্ছে থ্যালাসেমিক জিন। তো চলো এবার আমরা ক্রস করি বা সংকরায়ন করি, কিন্তু তার আগে একটা চেকার বোর্ড এঁকে নেবো, 9 খুব বিশিষ্ট। তোমরাও খাতায় একটা এঁকে নাও চেকার বোর্ড। তারপর প্রথমের খুবটাকে দুভাগে ভাগ করো, ডান দিকে একটা মেল সাইন দাও, বাম দিকে একটা ফিমেল সাইন দাও। এবার দেখো, আমরা জানি মিওসিসের সময় জনন মাতৃকোষ দুটো গ্যামেটে বিভাজিত হয়ে যায়, তো এখানেও একই হবে। ক্যাপিটাল টি স্মল টি মিওসিসের সময় যখন গ্যামেট তৈরি করবে, তখন দুটো গ্যামেটে ভেঙে যাবে, একটা হবে ক্যাপিটাল টি আর একটা হবে স্মল টি। বাহক মহিলার ক্ষেত্রেও একই, ক্যাপিটাল টি স্মল টি জনন মাতৃকোষ বিভাজিত হয়ে দু ধরনের গ্যামেট উৎপন্ন করবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এবার দেখো ক্রস করি, ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি গ্যামেট যুক্ত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট যুক্ত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি গ্যামেট যুক্ত হয়ে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টি গ্যামেট যুক্ত হয়ে তৈরি হবে স্মল টি জিনোটাইপ যুক্ত অপত্য জীব। তো আমরা দেখতে পেলাম মোট 4 প্রকারের অপত্য জীব উৎপন্ন হলো। এই 4 প্রকারের মধ্যে প্রথম প্রকারে দেখো ক্যাপিটাল টি, অর্থাৎ দুটোই হচ্ছে নর্মাল বা স্বাভাবিক জিন, তাই স্বাভাবিক সন্তান উৎপন্ন হবে। 4টের মধ্যে একটা স্বাভাবিক সন্তান উৎপন্ন হবে। 4টেকে আমরা যদি 100% ধরি, তাহলে 4টের মধ্যে একটা, অর্থাৎ 25% স্বাভাবিক হবে। এবার দেখো 4টের মধ্যে দুটো আছে ক্যাপিটাল টি স্মল টি। তো এখানে ক্যাপিটাল টি স্মল টি মানে প্রথমেই বলেছি স্মল টিটা হচ্ছে থ্যালাসেমিক জিন, এটা প্রচ্ছন্ন হয় হেটারোজাইগাস অবস্থায়, এটা প্রকাশ পাবে না। ক্যাপিটাল টিটা প্রকট, তাই এটা প্রকাশ পাবে, এটা সুপ্ত অবস্থায় থাকবে, কেবলমাত্র ক্যারি করবে থ্যালাসেমিক জিনটাকে। যাই হোক, 4টের মধ্যে হবে দুটো বাহক, অর্থাৎ 50% হবে বাহক। আর একটা দেখো স্মল টি
অর্থাৎ দুটোই থ্যালাসেমিক জিন, অর্থাৎ চারটের মধ্যে একটা হবে আক্রান্ত, অর্থাৎ 25% হবে আক্রান্ত। তো মাঝামাঝি এই কোশ্চেন পড়ে, একজন থ্যালাসেমিয়া বাহক পুরুষের সাথে একজন থ্যালাসেমিয়া বাহক মহিলার বিবাহ দেওয়া উচিত কি? উত্তর হবে অবশ্যই না। কারণ দেখতে পাচ্ছ 25% সন্তান থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই বিবাহের পূর্বে দম্পতির অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট বা ব্লাড টেস্ট করিয়ে নেওয়া উচিত এবং অবশ্যই দেখা উচিত যে তারা দুজনেই বাহক কিনা। সেক্ষেত্রে বিবাহ এড়ানোর হচ্ছে ভালো। কিন্তু একজন থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের সাথে থ্যালাসেমিয়া আক্রান্ত একটা মহিলার বিবাহ হলে কি হবে? তাদের প্রত্যেকটা সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। কাজেই বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে অবশ্যই দেখা দরকার যে দম্পতির বিবাহ হতে চলেছে তারা দুজনেই থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। কারণ তারা যদি না জেনে শুনে বিবাহ করে তাহলে তাদের প্রত্যেকটা সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া দেখা যাবে।